আসসালামু আলাইকুম। আজকে আমরা আলো নিয়ে পড়বো। আলোর টপিক্স থেকেও কিন্তু বিএসসি ডিপ্লোমা সবারই খুব ইম্পর্ট্যান্ট এই টপিক্সটা। এখান থেকেও প্রশ্ন আসে। সো আমরা দেরি করব না, আমরা আমাদের লেকচার শুরু করি। তো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আমরা আগের লেকচারগুলো যারা দেখেন না এগুলো দেখে আসবেন, কারণ সিরিয়াল ওয়াইজ অনেক কথা আছে যেগুলো প্রথমে বলে ফেলি। এগুলা হয়তো এই লেকচারে বলবো না। সো যেহেতু প্রথমে বলে ফেলি, সেগুলো আগের লেকচারগুলো দেখে ধারাবাহিকভাবে দেখেন, তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, দেখেন এরপরে যদি আমি বলি, আলোর গতি হচ্ছে 3 × 10⁻³ 3 × 10⁻, এখানে 6 দেওয়া। আলোর গতি তো 3.10⁸ হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এইটা আমরা অপশনে দেখবো না কী কী বলে না বলে। আচ্ছা, এরপরে আলো শূন্যস্থান থেকে 1 বছর সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। এগুলা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। আলোর কণা তত্ত্ব দেন হচ্ছে আইজাক নিউটন, তরঙ্গ তত্ত্ব দেন হাইগেন, তাড়িৎচুম্বক তত্ত্ব দেন ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্ব দেন ম্যাক্স প্লাঙ্ক। এগুলা লাগবে না। আচ্ছা, দেখেন আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, এটা মনে রাখবেন। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, মনে রাখবেন। বায়ুতে বা শূন্যস্থানে, এই তো শূন্যস্থানের কথা বলছে, শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, যেটার কথা আমি বলছি। আর বায়ুতে বা শূন্যস্থান বায়ুতে আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 × 10⁻। আচ্ছা দেখেন, বায়ুতে বা শূন্যস্থানে এটা কিন্তু 3.10 × 10⁸ হওয়ার কথা। তাহলে এখানে ভুল আছে, ওইটার কথাই আমি বলতেছিলাম। এটা 3 × 10⁸ হওয়ার কথা। সবচেয়ে বেশি কোনটির গতি বেশি? এটা হচ্ছে আলোর গতি সব থেকে বেশি। দেখেন কত, 3 লক্ষ। আচ্ছা, আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়। আলোর তাড়িৎচুম্বকীয় তত্ত্বের অবতারণা করেন হচ্ছে ম্যাক্সওয়েল। আচ্ছা, এরপরে দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। এগুলা পড়ে ফেলবেন। আলোর তরঙ্গ তত্ত্ব কে আবিষ্কার করেন? এটা হচ্ছে হাইগেন। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা প্লাঙ্ক। ফটোতড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়? এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের পরে। নিচের কোন উক্তিটি ফোটনের ক্ষেত্রে সঠিক নয়? ফোটনের ভরবেগ এবং শক্তি নেই। এরপরে প্লাঙ্কস কনস্ট্যান্ট এর মান হচ্ছে, এটা বিএসসিদের আসতে পারে, মানটা মুখস্থ করে ফেলেন। আচ্ছা, আইনস্টাইন নোবেল পুরস্কার পান হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়ার জন্য। এটা সাধারণ জ্ঞানেও আসতে পারে। সো আপনারা এগুলো হালকাভাবে নিয়েন না, আপনাদের কিন্তু টোটাল প্রায় 40-45 মার্ক আসবে কিন্তু সাধারণ জ্ঞান আর বিজ্ঞান মিলায়। সো খুবই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, গামা রশ্মি থেকে রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত আলো, এইগুলো হচ্ছে সাধারণত গামা রশ্মিটা হচ্ছে সব থেকে ছোট, আর বেতার তরঙ্গটা সব থেকে বড়। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর এরপরে মাইক্রোওয়েভ বেতার তরঙ্গের পরে, তারপরে অবলোহিত রশ্মি, এইভাবে হচ্ছে এটা আসে। আচ্ছা, আমরা একটু ডাইরেক্ট এসে যাই, কোনটি ছোট তরঙ্গের বিকিরণ? তাহলে গামা রশ্মি ছোট তরঙ্গের। কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম? রঞ্জন রশ্মি, এটার আর এক নাম হচ্ছে এক্স রে। হ্যাঁ, এটা আর এক নাম এক্স রে। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? মাইক্রোওয়েভ। একটু আগে বললাম আমরা, কোনটির ফ্রিকোয়েন্সি বেশি? গামা রশ্মি। নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? সেটা হচ্ছে অবলোহিত। গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় রশ্মি। কোন কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপরে আলো মূলত কি? আলো মূলত হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গ, এর একটাও না। আচ্ছা, তারপরে পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায়? আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন শক্তি, এটা হচ্ছে আলোক। এটা হচ্ছে ওই আমরা ম্যাক্সওয়েল পড়ছিলাম উপরে, এই ম্যাক্সওয়েল এটা আবিষ্কার করে। আলোর গতি এবং বেতার তরঙ্গের গতি হচ্ছে সমান। কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়? সূর্য থেকে আগত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। দৃশ্যমান আলো, এই যে আমি যেটা বললাম, বেগুনি রশ্মি সব থেকে বেশি, আর লাল হচ্ছে বেগুনি সব থেকে কম, আর লাল হচ্ছে সব থেকে বেশি। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে আসমানি, নীল, বেগুনি। আচ্ছা, তাহলে আমি যদি বলি, তাহলে লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিচ্যুতি, প্রতিসরণ এবং বিক্ষেপণ কম, আর বেগুনি সব থেকে কম, বিচ্যুতি, বিক্ষেপণ, প্রতিসরণ সব থেকে বেশি। এইটুকু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু।
আচ্ছা, কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায় সাধারণত 400 থেকে 700 ন্যানোমিটার? মুখস্থ করবেন। আলোর বর্ণ নির্ধারণ করে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ হচ্ছে লাল। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোন রঙের আলোর? এটা হচ্ছে বেগুনি রঙের আলোর। এরপরে কোন রং দূর থেকে দেখা যায়? লাল। তারপরে সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তারপরে বিপদ সংকেতের জন্য লাল ব্যবহার করে, কারণ লাল তরঙ্গ দৈর্ঘ্য বেশি লালের, এর জন্য আমরা দূর থেকে দেখি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? তাহলে যেটার বেশি তরঙ্গ দৈর্ঘ্য সেটার বিচ্যুতি কম, তাহলে এটা লাল। কোন রঙের আলোর বিচ্যুতি সব থেকে বেশি? তাহলে যেটার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটা বিচ্যুতি বেশি, তাহলে এটা বেগুনি। কোন বর্ণের আলোর প্রতিফলন সব থেকে বেশি? এটা হচ্ছে প্রতিফলন বা বিচ্যুতি, আমরা বলছিলাম কি কম হলে তার মানে সবচেয়ে কম বেশি মানে হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সরি প্রতিফলন সবচেয়ে বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে হচ্ছে লাল, তাই তো? আচ্ছা, আলোর প্রতিফলন কি? আলো একটা মাধ্যমে বাধা পাবে এবং সেখান থেকে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফেরত আসবে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আয়না, দর্পণ বা আয়না, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। কাচের উপর ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় সিলভারিং বলা হয়। আচ্ছা, দর্পণ সাধারণত দুই প্রকার, সমতল আর হচ্ছে গলীয়। গলীয়কে দুই ভাগে ভাগ করা যায়, উত্তল আর অবতল। আমি একটু সহজভাবে বলি, মনে করেন আমরা হেডলাইটটা যখন দেখি, একটা হেডলাইট দেখি একটা ডি শেপটার সামনের অংশটা হচ্ছে উত্তল আর পিছনের অংশটা হচ্ছে এরকম থাকলে, পিছনের অংশ যদি থাকে এরকম, সেটা হচ্ছে অবতল। আচ্ছা, বিম্ব মানে হচ্ছে এগুলা আপনাদের লাগবে, বিএসসিতে লাগবে, ডিপ্লোমাতে আসতে পারে, কারণ কি বিম্ব আসে। বিম্ব হচ্ছে কি, যখন অনেকগুলো আলো যাচ্ছে, অনেকগুলো আলো যখন একটা জায়গা থেকে যায়, মানে একটা বস্তু আমরা যখন দেখি, ওই বস্তুর উপর দিয়ে প্রত্যেকটা বিন্দু থেকে একটা আলো যায়, এবং ওই আলোটা যাওয়ার পরে ওইটা একটা বিন্দুতে যে মিলিত হয়, ওটা প্রতিফলিত হওয়ার পরে একটা বিন্দুতে যায় মিলিত হয়। মিলিত বিন্দু থেকে আমরা ওটার প্রতিফলন অংশ দেখি, এটাকে বলা হয় বিম্ব। বিম্ব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সৎ আর একটা হচ্ছে অসৎ। একটা বাস্তবে আমরা যখন দেখতে পারি, বাস্তবে যখন মেলে তখন হচ্ছে সেটা সৎ, আর অসৎ হচ্ছে বাস্তবে মেলে না, ওটা বর্ধিত করে করে তারপরে মিলানো লাগে, সেটা হচ্ছে অসৎ। আচ্ছা, আমরা ডাইরেক্ট এখানেই যাই। কোন মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে? দর্পণ। আয়নার পিছনে কোন ধাতু থাকে? রূপা থাকে, পারদ থাকে। আয়নার পিছনে কোন ধাতুটা থাকে? মার্কারি থাকে। এগুলো একটা লিস্ট আছে, লিস্টটা পড়ে ফেলেন। উপরে আপনার উপরে যখন আমি পড়াইছি ওইখানে একটু স্ক্রিনশট মেরে মেরে রাখবেন। আচ্ছা, আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি পরিবর্তন হবে? এটা হচ্ছে অট্টো। একজন লোকের উচ্চতা 6 ফুট এবং আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া লাগবে? আচ্ছা, এই প্রশ্নগুলো বিএসসিদের আসবে, এটা আপনাদের আসবে না, তারপরে আমি একটু বেসিকটা বলে দিই, খেয়াল করেন। তার উচ্চতা যা থাকবে তার প্রতিবিম্ব হবে তার অর্ধেক। তাহলে উচ্চতা যদি 6 হয় তাহলে প্রতিবিম্ব হবে হচ্ছে 3, উচ্চতা যদি 8 হইতো প্রতিবিম্ব হইতো 4, এরকম। পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি? এটা হচ্ছে প্রতিসরণ ও প্রতিফলনের উপর। সাবমেরিন নাবিকরা পানির নিচ থেকে উপরের দৃশ্য হচ্ছে পেরিস্কোপের সাহায্যে দেখে। এটা লাগবে না, কি আছে জানি না। আচ্ছা, মোটর গাড়ির হেডলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। নাক, কান এবং গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি। আচ্ছা, আলোর প্রতিফলনটা তো প্রতিফলিত হয়, আর প্রতিসরণটা কি? একটা আলো যখন পড়ে, এটা পানি দুইটা মাধ্যমে পড়তে পারে। এখানে মনে করেন বায়ু আর পানি আছে, একটা ঘন আর একটা কি পাতলা। তাহলে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পড়ে, ঘন মাধ্যমে পড়ে, সেটা একটু বাঁকায় যায়। মনে করেন এই লাঠিটা এরকম আছে, এরকম সোজা আছে, কিন্তু এটাকে দেখা যাইতেছে যে বাঁকা। এই যে এইটুকু ডিস্টেন্স হইলো, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আচ্ছা, প্রতিসরণের মধ্যে প্রতিসারণ অঙ্ক আছে, ক্রান্তিকোণ আছে। ক্রান্তিকোণটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। 90 ডিগ্রি কোণটা যে প্রক্রিয়ায় তৈরি করে, অর্থাৎ আমি এইভাবে বলি, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন একটা কোণ থাকে, যে কোণটার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিসরিত হয়। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিসরিত হচ্ছে যে কোণের কারণে, এটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তিকোণ। ঠিক আছে? আচ্ছা, চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ।
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কারণ প্রতিসরণ। রাতের আকাশে তারাগুলা মিটমিট করার কারণ হচ্ছে প্রতিসরণ। এরপরে পানিতে আমরা যখন লাঠি ডুবিয়ে রাখি এটা বাঁকা দেখা যায় প্রতিসরণ। বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক এটা লাগবে না, বাদ দেন। এরপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমি যেটা বোঝাচ্ছিলাম, এই যে অনেক সময় আছে কি এটা সংকট কোণের চেয়েও, মনে করেন এটা প্রতিফলিত হলো, এখন সংকট কোণের চেয়েও বড় মানের কোণে আপতিত হইলো, তখন কী হবে, এটা প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে আবার ব্যাক চলে আসে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবেন ক্রান্তি কোণের থেকে যখন বড় কোণে আপতিত হয়, ক্রান্তি কোণটা কী হবে, ক্রান্তি কোণের চেয়েও বড় কোণ হবে। বড় কোণে যখন আপাতিত হবে, আপাতিত আপনারা হয়তো আপাতিতই জিনিসটা বোঝেন না। আপাতিত মানে একটা আলো যখন পড়তেছে, যে আলো যখন পড়তেছে সে যে কোণটা তৈরি করে সেটা বলা হয় আপাতন কোণ। আর যখন প্রতিফলিত হচ্ছে তখন যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। ঠিক আছে, অথবা প্রতিসরণ কোণ। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই যে মরুভূমির যে মরীচিকা দেখি আমরা, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসতে পারে। আচ্ছা, হীরক উজ্জ্বল দেখানোর কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। হীরা আধারে চকচক করে কারণ হচ্ছে উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে। মরীচিকার কোন ঘটনা ঘটে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এরপরে কি লেন্স কি, দুই গোলীয় পৃষ্ঠ দ্বারা হচ্ছে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। এখানে উত্তল লেন্স আছে, অবতল লেন্স আছে, এর কিছু গঠন আছে, স্ক্রিনশট মেরে এটা পড়ে ফেলেন। আচ্ছা, যেমন চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, এগুলো হচ্ছে উত্তল, আর অবতল হচ্ছে গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র, সিনেমাস্কোপ, এগুলো হচ্ছে অবতল দর্পণ। প্রজেক্টরে যে অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, অবতল লেন্স। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, এটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, প্রিজম জিনিসটা খুব মারাত্মক জিনিস। প্রিজম জিনিস এরকম একটা তল থাকে, অনেকগুলো তল থাকে, দুইটা হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসরণ মাধ্যমকে বলা হয় প্রিজম। এই প্রিজমের মধ্য থেকে যখন আলো যায়, একটা আলো যখন প্রিজমের মধ্য থেকে যায়, এটা 7টা আলোতে বিশ্লিষ্ট হয়ে যায়। অর্থাৎ আলোর কয়টা রং, আলোর 7টা রং, এই 7টা রং এখান থেকে বিশ্লিষ্ট হয়ে, মানে সবগুলো আলাদা আলাদা করে বের হয়ে যায়, এটাকে বলা হয় প্রিজম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আলোর এই রঙিন পট্টিকে বলা হয় হচ্ছে বর্ণালী। আচ্ছা, কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে এগুলা রংধনু 7 রং, এগুলো আপনাদের এমনি জাস্ট এমসিকিউ পড়লেই হবে। প্রিজমের মধ্যে সূর্যালোকের আলো গেলে কি, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণে 7টা রঙে বিভক্ত হয়। প্রিজমে পতিত আলো সাধারণত কি প্রতিসরিত হয়। আচ্ছা, প্রতিসরণ মানেও এক ধরনের বিচ্ছুরণ। আলো সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয় কয়টা, 7টা রঙে। আচ্ছা, এরপরে প্রিজমের প্রান্তীয় বর্ণ কী কী, বেগুনি। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, বেনিয়াসহ কলা। আচ্ছা, বেনিয়াসহ কলা অর্থাৎ আলোর যে 7টা রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আচ্ছা, তাহলে প্রান্ত কোনটা দেখেন, প্রথমে হচ্ছে বে আর পরে লাস্ট হচ্ছে লাল, তাহলে এটা হচ্ছে বেগুনি আর তারপরটা হচ্ছে লাল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আলো যে 7টি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কে, এটি প্রমাণ করেন নিউটন। 7টি রঙের সমন্বয়ে সাদা রং হলে কালো রং কিসে হয়, সব রঙের অনুপস্থিতির কারণে। আমি বলছিলাম হয়তো যে 7টা রং মিলে হচ্ছে সাদা রং হয়, তার মানে 7টা রং সাদা হয়। আর কালো কোনো রং না, কালো হচ্ছে 7টা রং যখন না থাকে, 7 রঙের মধ্যে কিন্তু কালো নাই, তো 7 রং যখন শোষিত হয়ে যায়, কোনো রঙই নাই, তখন কালো দেখি আমরা। রংধনুতে কয়টি রং থাকে, রংধনুতে 7টি রঙের মধ্যে মধ্যম রং হলুদ, তাই না, হলুদ। বইতে মধ্যম রং সবুজ দেওয়া আছে, যা ভুল। আচ্ছা, এরপর খেয়াল করেন, রংধনুতে হলুদ রঙের দুই পাশে সংশ্লিষ্ট রং হচ্ছে সবুজ ও কমলা। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো হচ্ছে প্রিজমের কাজ করে। আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। পূর্ব আকাশে রংধনু দেখা যায় না কোন সময়, সকালবেলায়। আচ্ছা, এরপরে পশ্চিম আকাশে রংধনু দেখা যায় কোন সময়, সকালবেলা।
এই মোটামুটি আলোর বিক্ষেপণ থেকে কিছু প্রশ্ন করি আমরা। আকাশ নীল দেখি আলোর বিক্ষেপণের কারণে, সমুদ্র আমরা নীল দেখি আলোর বিক্ষেপণের কারণে। নভোচারীরা আকাশে যে রং দেখতে পান সেটা হচ্ছে কালো, কারণ কি তখন যে সবগুলা রং শোষিত হয়ে যায়। গোধূলির কারণ কি? বিক্ষেপণ। গোধূলির সময় যে আমরা একটু আকাশটাকে অন্যরকম দেখি, এটা বিক্ষেপণ। আচ্ছা, মৌলিক রঙগুলো আমরা জানি। মৌলিক রং হচ্ছে লাল, সবুজ আর হচ্ছে নীল, তাই না? লাল, সবুজ আর নীল। লাল আর নীল মিলে হচ্ছে বেগুনি হয়, লাল আর সবুজ মিলে কমলা হয়, লাল আর হলুদ মিলে সবুজ হয়। আচ্ছা, মৌলিক রং কয়টা? মৌলিক রং এটা নাই তো, মৌলিক রং 3টা, এখানে 3টা অপশনেই নেই। আচ্ছা, 3টা মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। আচ্ছা, টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং লাগে? 3টা। তারপরে হচ্ছে রঙিন টেলিভিশন ক্যামেরায় 3টা মৌলিক রং আছে, লাল, আসমানি আর সবুজ। বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না? লাল, নীল আর হচ্ছে সবুজ। সাদা আলো কোন রঙের মিশ্রণ? সাদা, লাল, আকাশি আর হচ্ছে সবুজ। কোন আলো প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? এটা হচ্ছে হলুদ। আচ্ছা, নিচের কোন দুটি রঙের মিশ্রণে বেগুনি রং হয়? এটা হচ্ছে লাল এবং আকাশি। কোন নীল গাছকে হচ্ছে উত্তপ্ত করলে এর থেকে বের হবে? এটা হচ্ছে হলুদ রং। আচ্ছা, উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। আর কত? লেকচার তো মোটে শেষই হইতেছে না, এগুলো ফাও জিনিস। আচ্ছা, এগুলো ফাও জিনিস, আমরা শুধু এমসিকিউ কয়টা দেখি পারি কিনা। বরফ সাদা দেখায় কারণ সবগুলো রং প্রতিফলিত হয়। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে সাদা, এগুলো পড়ছি আমরা। আলো কালো দেখায় কারণ সব রং শোষণ হয়। তারপরে সবুজ পাতা হয় কারণ কি? কালো রং অন্ধকারে ঘরে লাল আলোতে গাছের পাতা সবুজ দেখায় কারণ কি? ওই লালটা ওইটা শোষিত করে ফেলে, ঠিক আছে, তাহলে কালো হয়ে যায়। আচ্ছা, এরপরে অন্ধকার ঘরে লাল আলোতে কোনটি কালো দেখে? এখানে একটা সহজ বিষয় বলে দিই। যখন এই লাল থেকে দেখবেন যে এটা কোনটি কালো দেখাবে, যখন সবুজ পাতা, মানে সবুজ পাতার উপরে সবুজ পাতা থেকে যদি লালটা শোষিত হয় তাহলে সব রঙই শোষণ হয়ে যায়, তখন হচ্ছে কালো দেখা যায়। আচ্ছা, একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে? কালো দেখাবে। সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি দেখাবে? এটা হচ্ছে কমলা দেখাবে, কালো দেখাবে, ভুল হয়েছে আমার। আচ্ছা, কালো দেখাবে। আচ্ছা, অনেকক্ষণ ক্লাস নিতেছি, বুঝতেছি না, এত বড় লেকচার হয় না আসলে। মানে বইয়ে দেওয়া, যেহেতু আমাদের এমসিকিউগুলো অবশ্যই পড়তে হবে। হলুদ ফুলকে নীল কাচের মধ্যে দিয়ে দেখলে বিরূপ দেখায় কালোর জন্য। এখনও আছে? ওরে বাবা, এখনো তো চোখ আছে, আমরা চোখই পড়ি নাই। আচ্ছা, আমরা এটা শেষ করি তাড়াতাড়ি। লাল আলোতে গাছের সবুজ পাতা দেখায় কেন? লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়। আচ্ছা, দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ হচ্ছে পাতায় ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু চোখের বিষয়টা দেখি। মানুষের চোখের গঠন এবং কার্যাবলী অনেকটা ক্যামেরার মতো। মানব চোখের লেন্সটি হচ্ছে উভয় উত্তল বা দ্বিউত্তল। চোখের আলোক সংবেদী অংশের নাম হচ্ছে রেটিনা। কোনো বস্তু হতে আলোক রশ্মি চোখের লেন্স দ্বারা প্রতিফলিত হয়ে রেটিনার বিম্ব গঠন করে। রেটিনায় গঠিত বিম্বটি হয় সৎ, উল্টো এবং খর্বিত। রেটিনা আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে। মানুষের চোখে রেটিনা এবং চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান হচ্ছে ভিট্রিয়াস হিউমার নামক জেলি জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। রেটিনাতে 2 ধরনের আলোক সংবেদী কোষ থাকে, যথা হচ্ছে রডস এবং কোনস। রডস অন্ধকারে এবং কোনস হচ্ছে আলোতে দেখতে সহায়তা করে, ঠিক আছে। পেঁচা দিনে দেখতে পায় না কিন্তু রাতে হচ্ছে দেখতে পায়, কারণ পেঁচার চোখে হচ্ছে রেটিনাতে রডস এর সংখ্যা বেশি কিন্তু কোনসের সংখ্যা কম থাকে। রাতের বেলা বিড়াল এবং কুকুরের চোখ জ্বলজ্বলে করে হচ্ছে কারণ কুকুর ও বিড়ালের চোখে টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে, ঠিক আছে। আচ্ছা, চোখের দৃষ্টি কি? চোখের ত্রুটি কি? নিকট বস্তু দর্শন, দূরের বস্তু দর্শন এবং চিকিৎসার প্রয়োজন। এটা হচ্ছে, আমি একটু নর্মালি বলি, দীর্ঘ দৃষ্টি হচ্ছে কি? যখন আমরা দূরের জিনিসটা দেখতে পারি। এটা কিন্তু আমাদের ভুল হয় অনেক সময়। আমি একটু বলি, দূরের জিনিস যখন মানে একটা চোখ দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ সে 25 সেন্টিমিটারের বেশি দূরত্বের বস্তু দেখতে পারে, সেটাকে বলি আমরা
দীর্ঘদৃষ্টি। আর রসদৃষ্টি কোনটা? যে হচ্ছে কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না। এই দীর্ঘদৃষ্টি কিন্তু দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না। আর রসদৃষ্টি হচ্ছে কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না, এটাকে বলা হয় রসদৃষ্টি। আচ্ছা, এছাড়া চোখের কিছু অংশ আছে, এই অংশগুলো কিন্তু লাগবে। অ্যাকুয়াস হিউমার কী কাজ করে, ভিট্রিয়াস হিউমার কী কাজ করে, রেটিনা কী কাজ করে, ঠিক আছে? এগুলা একটা স্ক্রিনশট মেরে নেন, আমি আর একটু করে দিতেছি। এটাকে একটা স্ক্রিনশট মেরে এটা কিন্তু পড়েন, এটা পড়ার দরকার আছে। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউগুলো দেখি। এমসিকিউগুলো হচ্ছে মানব চোখের লেন্সটা হচ্ছে সাধারণত উভয় উত্তল বা দ্বিউত্তল। মানুষের চোখের শ্বেতমণ্ডলের অংশকে বলা হয় আইরিশ। নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? রেটিনা। রেটিনা। চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে? এটা হচ্ছে রেটিনা। আচ্ছা, আমাদের দর্শনানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি? এটা হচ্ছে হলুদ এবং সবুজ। কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য? এটা হচ্ছে লাল। মানুষের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে 1 সেকেন্ড। এরপরে 1 সেকেন্ড মানে কিন্তু 0.1 সেকেন্ড। আচ্ছা, এরপরে চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক এবং উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না? বিষমদৃষ্টি। বিষমদৃষ্টি সম্পন্ন লোকদের কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে টরিক। আচ্ছা, মানুষের চোখে রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলি জাতীয় পদার্থ পূর্ণ থাকে তাকে কি বলে? তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, পেঁচা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে রডসের সংখ্যা বেশি কিন্তু কোনসের সংখ্যা কম। আচ্ছা, তারপর হচ্ছে রাতের বেলা বিড়াল এবং কুকুরের চোখ জল জল করে, কারণ কুকুর এবং বিড়ালের চোখে টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে। আচ্ছা, চোখের সাথে মিল আছে কোনটার? এটা হচ্ছে ক্যামেরার। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে হচ্ছে সিলভার ব্রোমাইডের আর হচ্ছে সিলভার আয়োডাইডের। আচ্ছা, আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার কারণ হচ্ছে লিথোগ্রাফি। বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে? এটা হচ্ছে সোজা বিবর্তিত। জটিল অনুবীক্ষণিক যন্ত্রে গঠিত যে বিটা পাওয়া হয় এটা হচ্ছে উল্টা এবং বাস্তব, আমি একটু আগে দেখছিলাম। আচ্ছা, তো আমরা মোটামুটি আজকের লেকচারটা শেষ করছি। অনেক বড় লেকচার, এই দুইটা কিন্তু অনেক বড় লেকচার ছিল এবং আমি একটু ডিটেলসও দেখানোর চেষ্টা করছিলাম কারণ এখান থেকে প্রশ্ন আসে আপনাদের। তো আমরা পরের দিন আসলে তড়িতের অধ্যায়টা করলে আমাদের এই পদার্থবিজ্ঞান রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা আসে সেটা শেষ হয়ে যাবে। সো পরের ক্লাসটা দেখবেন। আজকে পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।